সামনের দিকে ইনশাআল্লাহ যে গণতান্ত্রিক বাংলাদেশ হবে সেখানে তারুণ্যের অনেক বড় একটা ভূমিকা থাকবে। আজকে এখানে তিনটা বিষয় নিয়ে কথা হচ্ছে। প্রথম যেটা, সেটা ঐক্য। আসলে আমরা যারা এখানে রয়েছি, আমাদের মাঝে হয়তো ভিন্ন রাজনৈতিক অবস্থান রয়েছে, ভিন্ন রাজনৈতিক দর্শন রয়েছে, কিন্তু একটা দিক দিয়ে মনে হয় আমাদের একটা কমন প্ল্যাটফর্ম রয়েছে, কমন গ্রাউন্ড রয়েছে, সেটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। আমরা এখানে যারা আছি, আমরা সবাই গণতন্ত্রের পক্ষের শক্তির ধারক হিসেবে আমাদেরকে মনে করি। আর তাই ফ্যাসিবাদ হটানোর পর আজকের যে স্বাধীন বাংলাদেশ, সেখানে আমরা সবাই এক হয়ে বসেছি। ফ্যাসিবাদ পরবর্তী ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো বা সংস্কারের পরবর্তী যে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলছি, সেটি আজকের আলোচনার বিষয়বস্তু। আমাদের যে কমন একটা গ্রাউন্ড, যেটি আমাদের ঐক্যমত্য, সেটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে। আমি বিশ্বাস করি আমরা এখানে যারা রয়েছি, আমরা সবাই স্বাধীনতা চাই, আমরা সবাই অধিকার চাই, আমরা সবাই বাংলাদেশের সার্বভৌমত্ব চাই, আমরা আবারও জনগণ হিসেবে দেশের মালিকানা ফেরত চাই। আমরা সবাই চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে যেখানে বৈষম্য থাকবে না, যেখানে মেধার মূল্যায়ন হবে। এমন একটি সরকার আমরা চাই যেটি গণতান্ত্রিক, যেটা জনগণ দ্বারা নির্বাচিত, যেই সরকারের জবাবদিহিতা থাকবে, যেই সরকারের স্বচ্ছতা থাকবে। এই কমন যে উপলব্ধিগুলো রয়েছে, সেটিকে ধারণ করেই কিন্তু বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে গত 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি। আমরা যদি দেখি, আমাদের বিএনপির এবং বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর 1551 জন মানুষ শহীদ হয়েছেন প্রথম 15 বছরে। আমাদের 700-র বেশি নেতাকর্মী গুম হয়েছেন। এমন অনেকগুলো বিষয় ঘটেছে বাংলাদেশে, যেটি বিএনপি ছাড়া আর কোনো সংগঠনের সাথে ঘটেনি। আমাদের অনেক জায়গায় দেখা গিয়েছে একটা ভাইকে না পেয়ে আরেকটা ভাইকে ধরে নিয়ে গিয়েছে, দেখা গিয়েছে ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার করা হয়েছে, দেখা গিয়েছে স্বামীকে না পেয়ে স্ত্রীকে নির্যাতন করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আমাদের অনেক নেতাকর্মী ধান খেতে চেয়েছে, বছরের পর বছর যার যার এলাকায় ঢুকতে পারেনি। আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের দল করে ছাত্রদলের একটা ছেলে পোস্টার সাটায়, সেও মামলা থেকে রেহাই পায়নি। আমরা বিশ্বাস করি এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, এটি শুধু বিএনপির না, এটি শুধু ছাত্রদের না, এটি বাংলাদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষের। এখানে রিক্সা শ্রমিক ছিলেন যারা শহীদ হয়েছে, তার মাঝে পোশাক শ্রমিক ছিলেন, এখানে দিনমজুর ছিলেন, এখানে চাষি ছিলেন, অনেক মা নেমে গিয়েছেন তাদের সন্তানদের জন্য, এখানে অনেক রিটায়ার্ড আর্মি অফিসিয়াল ছিলেন, এখানে অনেক কর্মকর্তা ছিলেন যারা সরকারি চাকরির সাথে জড়িত। সুতরাং এই যে গণ অভ্যুত্থান, আমরা কেন এটাকে গণ অভ্যুত্থান বলছি? কারণ এটি কোনো রাজনৈতিক দলের না, এটা কোনো নির্দিষ্ট পেশার না, এটা কোনো নির্দিষ্ট শ্রেণীর না, এটি সারা বাংলাদেশের। একদিকে ছিল ফ্যাসিবাদ, আরেকদিকে ছিল গোটা বাংলাদেশ। এই জাতীয় ঐক্যমত্যকে কিন্তু ধারণ করে বলেই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 প্রোভাইড করেছিলেন। সেখানে কিন্তু আমরা এই জাতীয় ঐক্যমত্যের কথাই বলেছিলাম। আমরা সবসময় বিশ্বাস করেছি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি আত্মত্যাগ আমাদের করতে হবে। আমরা সেটা করেছি, কিন্তু আমরা একই সাথে সবার সম্মান নিয়ে সবাইকে এক প্ল্যাটফর্মে এনে জাতীয় ঐক্যমত্যের একটি সরকারের প্রস্তাবনা দিয়েছি, যেটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন যে আমরা একটি জাতীয় ঐক্যমত্যের সরকার ব্যবস্থা চাই। আমরা দেখেছি কি যুগপৎ আন্দোলনে সামিল গণতন্ত্রের পক্ষের প্রতিটি শক্তি এক হয়ে আমরা শুধু রাজপথে আন্দোলন করিনি, আমরা ভিশন 2030 উপর বেস করে প্রাথমিকভাবে 27 দফা এবং পরবর্তীতে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা প্রোভাইড করেছি। তার মানে কি, এই যে আজকে ঐক্যমত্যের কথা বলা হচ্ছে, এই ঐক্যমত্য নিয়ে আমরা 2016 সাল থেকে কাজ করছি। যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানেও কিন্তু প্রথম দিন আমরা যদি দেখি ধারাবাহিকভাবে বিচার বিভাগের যে একটা বিতর্কিত রায় ছিল, সেদিনই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুন মাসে একটা বক্তব্য রেখেছিলেন, সেখানে তিনি এই রায়কে প্রত্যাখ্যান করেছিলেন। প্রথম যেদিন আমাদের আবু সাঈদ মারা গেলেন, ঠিক একই দিন কিন্তু চট্টগ্রামে ছাত্র দলের ওয়াসিম আকরাম মেরে গিয়েছিল। সেই শহীদের আমাদের ওয়াসিম আকরাম শহীদ হয়েছে, কিন্তু সেটাকে আমরা গ্লোরিফাই করিনি, কারণ আমরা এটিকে কোনো রাজনৈতিক রং দিতে চাইনি, আমরা এটিকে গণ অভ্যুত্থান হিসেবে রাখতে চেয়েছি। আমরা বলি বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা চাই। সেই বৈষম্যহীন বাংলাদেশে প্রত্যেকের যে ত্যাগ, যে তিতিক্ষা, যে সংগ্রাম, শহীদের যে আত্মাহুতি, আমরা তার সবার মূল্যায়ন চাই। যতক্ষণ পর্যন্ত আমরা একজন শ্রমিকের জীবনের মূল্যায়ন দিতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা যে ছিন্নমূল মানুষটাই গণ অভ্যুত্থানে মারা গিয়েছেন ওনাদের ত্যাগের মূল্যায়ন দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। দুঃখজনক হলেও সত্য, গত 5 মাসে আমরা শহীদদের একটা তালিকা এখন পর্যন্ত পাইনি, যেটা হওয়া খুব জরুরি ছিল। যতটুকু সংস্কার প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য, যেটি অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব, সেই সংস্কার কাজটুকু আমাদের শেষ করা প্রয়োজন।
এর মাঝে রয়েছে বিচার বিভাগ, এর মাঝে রয়েছে জনপ্রশাসন, এর মাঝে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং এর মাঝে অবশ্যই রয়েছে নির্বাচন কমিশন। অসংখ্য সংস্কার প্রস্তাবনার ভেতরে এই যে 4টি বিষয়, যেটি অন্তর্বর্তী সরকারের প্রধান যে দায়িত্ব, একটি নির্বাচন আয়োজন করবার সাথে সম্পৃক্ত, অতটুকু ওনাদের খুব দ্রুত গতিতে করা উচিত। এবং তার পাশাপাশি বাকি যে সংস্কার প্রস্তাবনা রয়েছে সেটিতে অবশ্যই ওনারা কমিশনের মাধ্যমে প্রস্তাবনা আকারে রেখে দিতে পারেন। পরবর্তীতে একটা নির্বাচিত সরকার সেটিকে গতিশীলভাবে ইনশাল্লাহ কার্যকর করবে। অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য স্টেক হোল্ডারদের প্রতি আহ্বান জানাবো, উপর থেকে চাপিয়ে দেয়া, গুটি কয়েক মানুষের দিক থেকে চাপিয়ে দেওয়া কোনো পলিসি না, একটা বটম আপ অ্যাপ্রোচের মাধ্যমে, জনগণের সম্পৃক্ততার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশে, গণতান্ত্রিক বাংলাদেশে আমরা কিভাবে সংস্কার কাজ পরিচালনা করব এবং তার আগে কিভাবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করব, সে অনুযায়ী এক হয়ে একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আবারও সে বাংলাদেশে চলে আসা, যেখানে ফ্যাসিবাদ একদিকে আর আমরা যারা গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংগঠন আমরা সবাই একদিকে থাকবো, সেটি সুনিশ্চিত করা। আপনার সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।